লক্ষাধিক মানুষ চিৎকার করছে আর সামনে একটা কালো বজ্রের মতো ঘোড়া, যে ঘোড়ার দাম ৭৫ কোটি, যে ঘোড়াকে দেখলেই কাঁপেন আন্তর্জাতিক ট্রেনাররা। আর সেই ঘোড়ার পিঠে চড়ে বসেছে এক মুসির ছেলে। হাতে নাই জিন, মাথায় নাই হেলমেট, শুধু হাতে দড়ি আর বুকে আগুন। কলকাতার উপকণ্ঠে এক বিশাল আস্তাবল, নাম রাজবিরাজ এস্টাট ফার্ম। সবুজ গাছের গালিচা, দামি বিদেশি ঘোড়ার শাড়ি, এটা ছিল বিক্রম সিংহ রাঠোরের সাম্রাজ্য। উড়িষ্যা, পাঞ্জাব, মুম্বাই জুড়ে তার ব্যবসা, কিন্তু সবচেয়ে বড় আসক্তি ঘোড়াদৌড়। বিক্রম সিংহের আস্তাবলে ছিল ৩০-এর বেশি ঘোড়া, তুর্কি, আইরিশ, কাতারি এবং দেশি সব ব্লাড লাইন। কিন্তু সবার উপরে এক রাজা, কালা তুফান। ইংল্যান্ডের কিংস্টার নিলামে এই ঘোড়া কিনেছিলেন বিক্রমবাবু ৭৫ কোটি টাকায়। কালো চকচকে শরীর যেন অন্ধকার থেকে কেটে বের করা মূর্তি। পায়ের পেশিগুলো ঢেউয়ের মতো উঠানামা করে, চোখ দুটো লাল নরকের আগুনের মতো। কেউ কাছে গেলে লাথি মারে, কামড়ায়, ফিটে উঠতে গেলে মাটিতে ফেলে দিয়ে আছাড় মারে। ট্রেনাররা বলতেন, এটা ঘোড়া না স্যার, এটা শয়তান। বিক্রমবাবু ৩ মাসে বদলে দিলেন ৭ জন ট্রেনার। শেষ ট্রেনার ইতালিয়ান চ্যাম্পিয়ন মার্কো পোলো ২ পা জোর ভাঙিয়ে হাসপাতালে ভর্তি। তারপর থেকে আস্তাবলের কর্মীরা কালা তুফানের স্টলের পাশ দিয়ে হাঁটতেও ভয় পেত। ঠিক এই আস্তাবলেই কাজ করত অভিষেক। ১৮ বছরের, রোগা, কালো হাতের রগ বেরিয়ে আছে। গ্রাম থেকে মুম্বাই পালিয়েছে বছর ৪ আগে। বাবা ছিলেন মুচি, মা মারা গেছে ছোটবেলায়। একমাত্র ভাই সৌরভ, বাঁচানোর মতো কেউ নেই। সৌরভের ব্রেন টিউমার, মুম্বাই বিখ্যাত নিউ হাসপাতালে ভর্তি। ডাক্তার ১ মাস আগে বলেছিল অপারেশন করতে ১৫ লাখ টাকা লাগবে, না দিলে ছেলেটা আর ১ মাসও বাঁচবে না। অভিষেক মাসে ৮,০০০ টাকা পায়। গোড়া পরিষ্কার করে, গোবর তোলে, জল দেয়, চারা দেয়। রাতে হাসপাতালে গিয়ে সৌরভের শিরায় শিরায় ফুটতে থাকা মৃত্যুকে দেখে। ঘরে ফিরে ছাদে শুয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, ঘুম আসে না। কিন্তু অভিষেকের একটা গুণ ছিল, গ্রামের ছেলে, যেখানে গরু, মহিষ, ঘোড়া সব পশুর বাসা বোঝে। কখন ঘোড়া ভয় পাচ্ছে, কখন রেগে গেছে, কখন শান্ত হবে, সেসব বুঝতে পারে। কালা তুফানের স্টল পরিষ্কারের দায়িত্ব সবাই এড়িয়ে যেত। একদিন বিক্রমবাবু চিৎকার করে বললেন, কে এই কালা তুফান পরিষ্কার করবে? সবাই ফিসিয়ে গেল। অভিষেক সামনে এলো, আমি করি স্যার। সবাই অবাক, সেই রোগা মুচির ছেলে। প্রথম দিন অভিষেক ব্রাশ নিয়ে ঘাড় কাচতে গেল। কালা তুফান পিছনে পা তুলে লাথি মারল। অভিষেক মাটিতে লুটিয়ে পড়ল। উঠল, হাসলো, থ্যাংক ইউ বাবু। ৩য় দিন আবার গেল। এবার গাড়ের কাছে যেতেই ঘোড়া মুখ ফিরিয়ে কামড়াতে এলো। অভিষেক পেছনে লাফ দিয়ে বাঁচল। বলল, আরে নাকি নাস্তা করতে চাস, তা কর। ৩য় দিন ঘোড়ার গাড়ে হাত দিল। ঘোড়া মাথা ঝাঁকালো। অভিষেক হাত সরালো না। সে গুনগুন করে গান গাইতে লাগলো, গ্রামের ঢোলের সুর, মালির দেশি সুর। দেখতে দেখতে ৭ দিন গেল। অভিষেকের শরীরে দাগ পড়েছে, হাতের মাংস কাটা গেছে, হাঁটু ফুলে গেছে, কিন্তু প্রতিবার সে উঠে দাঁড়ায়। আর ঘোড়া লাথি না মেরে শুধু তাকিয়ে থাকতে লাগলো। গায়ে হাত দিতে দিতে তার চোখের আগুন কমে আসছিল। হাসপাতাল থেকে দিনে ৩ বার ফোন আসতো, সৌরভের কন্ডিশন ক্রিটিক্যাল, টাকা কবে দিচ্ছেন? অভিষেক ফোন রেখে দিত, চোখের জল শুষে ছোয়াল শক্ত করত। ফেরত যেত কালা তুফানের স্টলে। বলতো, বাবু একটা কাজ কর আমার সঙ্গে, আমার ভাই মরছে, তুই যদি একবার দৌড়াস হয়তো ও বাঁচবে। গোরা তখন স্থির, যেন বুঝতে পারল মানুষের আরতি। আস্থা বলে এক সন্ধ্যায় বিক্রমবাবু দাঁড়িয়ে ফোনে কথা বলেছিলেন। অভিষেক পাশের কল থেকে জল পড়ছিল। হ্যাঁ, ইয়ার ২ মাস পর ইন্ডিয়ান ডার্বি প্রাইজ, মানে ২০ কোটি টাকা ইন্টারন্যাশনাল ট্যাগ আছে। আমার কাছে তো কালা তুফান আছে, কিন্তু এমন ঝুঁকি কই পাবো যে তুফানের পিঠে চড়তে পারে? থামলেন বিক্রমবাবু। হঠাৎ পেছন থেকে শুনলেন, আমি চড়তে পারবো। বিক্রমবাবু ঘুরে দেখলেন সেই মুসির ছেলে, পরনে ফাটা গেঞ্জি, চুল উস্কো খুস্কো, পায়ে ছেঁড়া চটি। স্যার বেশ খানিক চুপ করে থাকলেন, তারপর ফুসফুস করে হেসে উঠলেন। পাশে দাঁড়ানো আস্তাবলের ম্যানেজাররা, ৫ জন চৌকিদার, সবাই হাসলেন। তোকে কালা তুফানের পিঠে, যা জাটায় পানি দিয়েছিলে, গোরা না, তুই ওর পায়ের ধুলোও হতে পারবি না। অভিষেকের চোখ নেমে গেল, কিন্তু গলা শক্ত। বাজি ধরুন স্যার। বিক্রমবাবু চমকে নিলেন। বাজি? তোর কি আছে? আমার এই চাকরি আছে, আর আমার ভাইয়ের প্রাণ আছে। ও বাঁচবে না, আমি বাঁচার কি আছে? বিক্রমবাবু বেশখানি চুপ করে রইলেন। তারপর এক অদ্ভুত অহংকার বললেন, ঠিক আছে শোন, ডার্বি জিতলে তোকে ১০ কোটি টাকা দেব, আর হারলে আমার আস্তাবলে আর কখনো মুখ দেখাস না।
আর সবাই জানবে এক মুচির ছেলে ঘোড়াজোকি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অভিষেক হাত বাড়িয়ে দিয়ে বলল, ডান বিক্রমবাবু। হাত মেলালেন, কিন্তু তার হাসির ভেতরে ছিল বিষ। তিনি মনে মনে জানতেন এই ঘোড়া কোনোদিন ঝুঁকির কথা শুনবে না। এই বাজিতে তিনি জিতবেই। পরদিন ভোর থেকে শুরু হয়ে গেল অভিষেকের যন্ত্রণার ট্রেনিং। ঘোড়ায় চড়া মানে রাজ সিংয়ের পিঠে বসা। কাঁঠাল গাছে উঠতে উঠতে চামড়া ছেঁড়ার মতো অভিষেকের। প্রতিদিনই রক্ত ঝরত। প্রথমবার পিঠে উঠতে গেল কালা তুফানের। এমন লাফ দিলে অভিষেক উড়ে গিয়ে 10 ফুট দূরে পড়ল। দ্বিতীয়বার উঠতেই ঘোড়া সোজা হয়ে দাঁড়ালো। অভিষেক পিছলে নিচে পড়ে গেল। তৃতীয়বারে 5 মিটার দৌড়ে ঘোড়া হঠাৎ থামল। অভিষেক ঝাঁকুনি খেয়ে গাড়ির উপর দিয়ে উড়ে মাটিতে পড়ল। বিক্রমবাবু বারান্দা থেকে দেখছিলেন। চা চুমুক দিয়ে বললেন, এই তো শুরু। কাল আবার দেখি কত দূর যায়। অভিষেকের হাড়ে হাড়ে ব্যথা, কাঁধে কালছে দাগ, বা পায়ের পাতা ফেটে রক্ত ঝরছে, কিন্তু সে ফের গোড়ার কাছে যায়। হাসপাতাল থেকে ফোন এলো, 24 ঘন্টার মধ্যে টাকা লাগবে। বেশি দেরি হলে মৃত্যু হতে পারে। অভিষেক ফোনটা রেখে দিল। চোখের দোপটা জল লাল ধুলোয় মিশে গেল। সে কালা তুফানের চোখের দিকে তাকালো। গোরা তখন মন খারাপ করে দাঁড়িয়ে যেন কিছু বুঝতে পারছে। অভিষেক খুব মৃদু সুরে বলল, তুই আমার শেষ ভরসা। তুই না জিতলে আমার ভাই আর কেউ নেই। তখন কি হয়েছিল? গোরাটা তার কালো লেজটা তুলে আলতো করে অভিষেকের মাথায় শুয়ে দিল। আস্থা বলে এক বুড়ো চাকরি করত। তার নাম ছিল জব্বার মিয়া। জব্বার মিয়া দেখে বললেন, বাবা, এত অলৌকিক ঘটনা। এই গোরা কারো মাথায় লেজ শুয়ে না, কখনোই না। তুমি জিতবে বাপু, জিতবে। ইন্ডিয়ার ডার্বির দিন, বোম্বাই রেসকোর্স, বীর লক্ষাধিক। গ্যালারিতে বসে রাজনীতি, বাণিজ্য, সিনেমার বড় বড় নাম। বিক্রম সিংহ রাঠোর বিবিরিআইপি বক্সে বসে হাতির চামড়ার গ্লাভস খুলছিল। পিঠের দিকে তাকালেন। একে একে দামি জকিরা দামি ঘোড়া নিয়ে আসছে। জাপানের অলিম্পিক জকি মাসহত স্যান মেল বেরোবো ঘোড়ায় চড়ে বসেছে। আরবের যুবরাজের ঘোড়া কামেলের এসেছে নিজস্ব টিম নিয়ে। আর এক কোণে সেই গোলা পোশাক, মাথায় ধার করা হেলমেট, হাতে দড়ি আর পায়ে ছেঁড়া জুতো। আর সেই ঘোড়া কালা তুফান। অভিষেক পিঠে চড়ে বসেছে। বসার আগে তার কানে কানে বলল, আজ কোনো লাথি মারবি না, শুধু দৌড়াতে হবে। বাঁশি বাজালো, ঘোড়াগুলো ছুটল। কালা তুফানও সবার আগে ছুটল। বজ্রের মতো বাতাসের ছিঁড়ে দ্রুততায় যেন সে বাতাস থেকেও দ্রুত। প্রথম মোড়, দ্বিতীয় মোড়, 5 পারলং মোড়ে কালা তুফান 3 লেংতে গিয়ে হঠাৎ কি হলো? কালা তুফান দিশেহারা হয়ে গেল। ডান দিকে বাদিকে ঘুরতে লাগলো। পথ ভুলে প্রায় পিঠের ব্যারিকেড ধাক্কা দিয়ে দৌড়ালো। দর্শকরা চিৎকার করে ওঠে। কালা তুফান থমকে দাঁড়ালো। বিদ্রোহ করলো শেষ বেলায়। চোখ বন্ধ করে নেই কোনো কিছু। নেই হেলমেটের কাজ, নেই দর্শক, নেই টাকা। শুধু একটা কণ্ঠস্বর বলল, আর একবার চেষ্টা কর বাবা, ফিলিজ আমার ভাই মরছে। সে মুখ ঘুরিয়ে কালা তুফানের ডান কানে চিৎকার করে বলল, উঠ। আর সেই উঠ শব্দটাই মনে হলো ঘোড়াটা পুরো বদলে গেল। তার কালো শরীর যেন আগুন হয়ে উঠল। তার চোখ যেন দুটি সূর্য। সে দৌড়ালো পাগলের মতো, বিকটভাবে স্বপ্নের মতো। দর্শকরা চোখ কসলাতে লাগলো। স্যাটেলাইটে ট্রেকার দেখাচ্ছে কালা তুফান প্রতি সেকেন্ডে এক একটি ঘোড়া কাটাচ্ছে। শেষ মোড়েতে পৌঁছাতে নেতা আরবের কামেলের সাদা ঘোড়া ছিল। 5 লেংতে গিয়ে তারপর 1 লাফ 2 লাফ কালা তুফান পাশাপাশি চলে এলো। নির্ণায়ক মুহূর্ত, ফিনিশিং লাইন থেকে 200 মিটার বাকি। অভিষেক ঘোড়াটাকে এক মৃদু চাপড় দিয়ে বলল, আমার ভাইয়ের নাম সৌরভ। সৌরভ মানে সূর্যের আলো। এখন সে দেখো কি করে তোর আলো ছড়ায় কালো তুফান। সে আকাশ থেকে ছুটে আসা উল্কা, চোখ পলক ফেলতে শেষ লাইন কালা তুফান। যেন আকাশ থেকে ছুটে আসা উল্কা, চোখের পলক ফেলতে শেষ লাইনে কালা তুফান। সবার আগে গ্যালারি কেঁপে উঠল। কান ফাটানো করতালি, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কালা তুফান গান গাইতে লাগলো। ঘন্টার পর ঘন্টা বিক্রমবাবুর হাতের গ্রিন টি হিম হয়ে গেল। তিনি দাঁড়াতে পারছিলেন না। যে ঘোড়া 7 জন ট্রেনারকে তাড়িয়েছে, সেই ঘোড়ার পিঠে চেপে একজন জারদার জিতে গেল আন্তর্জাতিক ডার্বি। নিচে পিঠের ভিতরে অভিষেক ঘোড়া থেকে নেমে কালা তুফানের গলায় হাত বুলাচ্ছিল। সংবাদ মাধ্যমে ছুটে এলো ক্যামেরার ফ্ল্যাশ। বিক্রমবাবু নিচে নেমে ধীরে পায়ে এগিয়ে এলেন। নীরবতা ছেয়ে গেল। তিনি শর্তমতো একটা চেক লিখলেন, 20 কোটি টাকা, যেটা জেতার পর পুরস্কার সহ আরও বোনাস সহ
25 কোটি টাকা হয়েছিল। হাত বাড়িয়ে দিলেন, নিয়ে যাও, তুই জিতছিস। অভিষেক চেকের দিকে তাকালো, তারপর মুচকি হাসলো। সে চেকটা হালকা হাতে সরিয়ে ফিরিয়ে দিল। বিক্রমবাবু থমকে গেলেন। কি করছিস? অভিষেক ধীরে বলল, শুধু 15 লাখ টাকা চাই স্যার। আমার ভাইয়ের অপারেশন বাকিটা আপনার। কেন? বিক্রমবাবু কাঁপা গলায় বললেন, আমি ঘোড়ার পিঠে চড়ি লোভের জন্য না, আমি চড়ি আমার ভাইকে বাঁচানোর জন্য। ও বাঁচলে আমার জন্য যথেষ্ট। আপনি এই টাকায় নতুন ট্রেনিং স্কুল দেন, গরিব ঘরের ঝুঁকি তৈরি করেন। আমার মতো আরও কেউ যেন মাসে 8,000 টাকায় না পড়ে। বিক্রম সহিও রাঠোর অস্তিত্ব। তিনি যুদ্ধ বিমান ব্যবসায়ী, যার সামনে কেউ টাকা ফেরত দেয়নি। চোখের কোণে ভিজে গেল তার। তিনি বুঝলেন, জীবন মানে শুধু জেতা না, জীবন মানে কাউকে বাঁচানো। সেদিন রাতেই অভিষেক হাসপাতালে পৌঁছে গেল। সৌরভ অজ্ঞান, ডাক্তার নার্সরা ছুটছে। অভিষেক বিল কাউন্টারে টাকা জমা দিয়ে ফিরে এলো। আইসিইউর সামনে সারা রাত দাঁড়িয়ে রইল। ভোর 4টায় ডাক্তার বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে, টিউমার পুরো বের করে দেওয়া হয়েছে। সৌরভ কথা বলতে পারবে কাল থেকে। অভিষেকের চোখের জল প্রথমবার খুশির জল হয়ে গড়ালো। 2 মাস পর সৌরভ হাঁটতে শুরু করেছে। একদিন অভিষেক আস্থা বলে কাজ করছিল, তখন কালা তুফান নিজে থেকে দরজা ঠেলে এসে তার গায়ে মাথা ঘষতে লাগলো। বিক্রমবাবু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দিলেন ক্যাপশন, মুসির ছেলে হয়ে ওঠার গল্প। সম্ভাবনা সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেকের হাতে তুলে দিলেন যুব গর্ব সম্মান। আর অভিষেকের মঞ্চে শুধু একটাই কথা বলল, বাবা ছিলেন জুতো সেলাই করা মুচি, আর আস্তে আস্তে করে তাদেরকে মানুষ করেছেন। আমি শুধু ঘোড়ার পিঠে চড়ে একটা ভাইকে বাঁচিয়েছি, আর কোনো বড় কথা নেই। তথাপি তার এই গল্প শহরে শহরে ছড়িয়ে পড়ল। ইন্ডিয়ান ডার্বির সেই পাগলা গোড়া আর মুসির ছেলের বন্ধুত্ব উপন্যাস হয়ে ছাপা হলো। কালা তুফানের স্টলের পাশে এখন ছবি টাঙানো, এক পাশে অভিষেক, এক পাশে সৌরভ, আর নিচে বিক্রমবাবুর হাতের লেখা, জীবনে একবার হলেও টাকার চেয়ে বড় কিছু হাতে রাখো, তবেই বুঝবে তার স্বাদ কাকে বলে। কিন্তু আস্থা বলের অভিষেকদের তো শেষ নেই। আপনার চারপাশে কে সেই মুসির ছেলে, কে সেই জারদার মাস্টার, কে ঘোড়ার পিঠে চড়ে বিপ্লব আনে? খুঁজতে থাকুন, হয়তো আপনিও একদিন কালা তুফানের পিঠে চড়বেন। পরের গল্পে আবার দেখা হবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।